তৃতীয় কলামের প্রথম সারিতে পরের মতো দেখতে মেয়েটাকে লাগবে স্যার, আমার রিলেটিভ ক্লোজ নিয়ে যাই। শিক্ষক সহ সকলে সোজা দৃষ্টি নিক্ষেপ করে রূপকথার দিকে। রূপকথা হকচকালো সকলের চাহনি নিজের দিকে দেখে। শিক্ষক গম্ভীর গলায় বলল। রূপকথা স্তম্ভিত হয়ে বসেই রইল। তন্মধ্যে তৃষান এক হাতে রক্তাক্ত কপাল চেপে গটগট করে ভেতরে ঢুকে গেল এবং সকলের সামনে থেকে রূপকথার হাত ধরে বেরিয়ে এলো। যেতে যেতে শিক্ষককে প্রফুল্ল হেসে বলল, থ্যাঙ্কস আঙ্কেল। আঙ্কেল শুনে টিচার রাগান্বিত চোখে তাকায় তৃষানের মুখ পানে। প্রিন্সিপাল স্যারের বেপরোয়া এই ছেলে একটু বেশি বেপরোয়া। বাড়াবাড়ি শেষ পর্যায়ে থাকায় সকলে চুপচাপ গলদকরণ করে তার বেপরোয়া ভাব। নয়তো কলেজে আওয়ারে ব্যক্তিগত সম্পর্ক টানা তার মোটেও বরদাস্ত করে না। তাই তো প্রিন্সিপাল স্যার আজ পর্যন্ত মুখ ফুটে কখনো বলেনি যে তৃষান তার ছেলে। এই ক্ষোভের কারণে তৃষান বাবাকে প্রিন্সিপাল স্যার বলে ডাকে। নিজের সর্বোচ্চটা দিয়েও যখন রূপকথা তার হাত ছাড়াতে ব্যর্থ হয় তখন অনিচ্ছাকৃত একজোরে কামড় বসায় তৃষানের কবজি বরাবর। তৃষান চোখ মুখ কুচকে সেই কামড়ের ব্যথা সহ্য করে নেয়। একটা টু শব্দটিও করল না। রূপকথার হাত ছাড়ল। ব্যর্থ রূপকথা পরপুরুষের ছোঁয়া সহ্য করতে না পেরে ছটফট করতে করতে চেঁচিয়ে উঠল, আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? আপনি একটা উচ্ছৃঙ্খল বেয়াদব ছেলে। আমি কিন্তু এবার বাধ্য হব প্রিন্সিপাল স্যারের কাছে বিচার জানাতে। তোমার প্রিন্সিপাল স্যার আমার বাপ। এইগুলো শুনতে শুনতে তার কান এখনো সাইন্ড প্রুফ হয়ে গিয়েছে। যাই বলো, তার কানে যাবে না। তৃষান লম্বা লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতে অন্য ভবনে ঢুকলো। চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে কোত্থেকে যেন। তৃষান ঘাড় ঘুরিয়ে তাকায় হাত ছাড়ানোর প্রচেষ্টায় ব্যাকুল মেয়েটার দিকে। চক্ষু শীতল হয়ে আসে। মেয়েটা কি জানে সে গত 2 রাত কিভাবে ছটফট করেছে রাগান্বিত মুখটি দেখার জন্য, কতটা ব্যাকুল ছিল সকাল হওয়ার জন্য। গত 2 দিন রূপকথা কলেজে আসেনি, আর এই 2টা দিন পুরো ক্যাম্পাস কেমন শূন্য লাগছিল। মনে হচ্ছিল তার কলেজে আসার একটা মাত্র কারণ হলো এই মেয়েটি। সকাল থেকে কতবার লোক পাঠিয়েছে ডাকার জন্য, কিন্তু ঘাটতেরামে যায়নি। তার জন্যই তো দ্বন্দ্বের মধ্যে থেকে ছুটে এসেছে ব্যক্তিগত গ্রাম্য চিকিৎসকের কাছে। একটা খালি ক্লাসরুমে ঢুকে তৃষান রূপকথার হাত ছেড়ে দিল। হাতছাড়া পেতে রূপকথা তেড়ে যায় তার কাছে। রণমূর্তি ধারণ করা আঁখি দ্বারা দগ্ধ হয় তৃষানের হাসি মাখা মুখ। আপনি কি শুরু করেছেন? এভাবে আমার পেছনে কেন পড়ে আছেন? কি চান আপনি? আমি এমন উচ্ছৃঙ্খলতা একদমই পছন্দ করি না। আপনি যদি এমন করতে থাকেন তবে আমায় অন্য কোনো পদক্ষেপ নিতে হবে, যা আপনার জন্য মোটেও আনন্দজনক হবে না। সিঙ্গেল টেবিলের উপরে রাখা স্যানিটাইজার, ব্যান্ডেড, অয়েনমেন্ট আর তুলোর মধ্যে থেকে তৃষান তুলে নেয়। তুলো কপালে চেপে চেয়ারে আয়েশ করে বসতে বসতে শুধায়, গত 2 দিন যাবৎ ফোন দিচ্ছি, রিসিভ করোনি কেন? রূপকথা আশ্চর্য হয় তার কথা শুনে। সে দেখেছিল আননোন নাম্বার থেকে কল এসেছে, কিন্তু সে তপবন আর মা ব্যতীত কারোর ফোন রিসিভ করে না। সে আশ্চর্য হয়ে শুধায়, আপনি আমার নাম্বার পেলেন কি করে? আর আমায় ফোন দিলেন কোন সাহসে আপনি? যাই সাহসে তোমায় এখন ভরা ক্লাস থেকে তুলে নিয়ে আসলাম। তৃষান এর গা ছাড়া কণ্ঠ পরপরই দাঁতে দাঁত চেপে বলল, সকাল থেকে ডেকেই যাচ্ছে, আসনি কেন? চাইছো কি? আপনি চাইছেনটা কি? আপনি আমায় ডাকবেনই বা কেন? আর আমি আসবই বা কেন? তৃষান খিকখিক করে হেসে উঠল মেয়েটার অবাক কণ্ঠে। চেয়ারে পিঠ এলিয়ে দিয়ে এক নিবিষ্ট দর্শকের ন্যায় তাকায় স্নিগ্ধ মুখ পানে উদাসীন কণ্ঠে বলে, ভালোবাসা শেখানো আহ্বান জানিয়ে আবার অবুঝের মতো আচরণ করা হচ্ছে। নারী মানেই ঝামেলা, তবু ওই ঝামেলা বলতে বড্ড সুখ। রূপকথা রাজ্যে ভালোবাসা শিখতে গিয়েছি, শিখাবে না? আপনি কি সব কথা বলছেন? রূপকথা অপ্রস্তুত কৌতূহলী গলায় শুধায়। লোকটার কথাগুলো কেমন পরিচিত মনে হলো। বাদ দাও এসব কথা। ব্যক্তিগত গ্রামে ডাক্তার চিকিৎসা সেবা না পেলেও এই রক্ত পড়া বোধ হয় থামবে না। তাছাড়া পরিষ্কার করে ব্যান্ড এইড লাগাও। তৃষান চিকিৎসা সামগ্রী দেখিয়ে বলল। রূপকথাকে তখনও রাগে ফোঁসফোঁস করতে দেখে সে খেকিয়ে উঠল। কি হলো, ক্লাসে যাওয়ার ইচ্ছে নেই? রূপকথা অসহায়ত্ব রাগে ফেটে পড়ল। পণ করলো তপবন আসলে বলবে উশৃঙ্খলতার কথা। তাতে সে যাই মনে করুক না কেন। সে কিয়ৎকাল বাদ থমথমে মুখে ব্যান্ডেডটা হাতে নেয় উগ্র হাতে। সেটা কপালে চেপে দিলে তৃষান কুকিয়ে উঠল ব্যথায়। পাষাণ মেয়ে, আমার রক্তক্ষরণের তোমার বুকে ব্যথা অনুভব হবে। এমন দিন যদি না আসে তবে আমার নাম তুষার না। সহসা কপালের ব্যান্ডেডটার উপরে থাকা আঙুলগুলো আরো রুক্ষভাবে দেবে গেল ক্ষততে। তৃষান কুকিয়ে উঠতে গিয়েও হেসে ফেলল। উদাসীন কণ্ঠে বলল, সেদিন সাহায্য করছিলাম, অন্তত সেই সাহায্যের ক্ষতিতেও একটু মানবতা দেখাতে হয়। রূপকথার মনে পড়ে সেদিনকার অপ্রীতিকর ঘটনা।
হাতের গতিবিধি ততক্ষণে নম্রতা ধারণ করেছে। তৃষান হাসল রাগের আড়ালে থাকা নরম মনের আভাসে। অন্তরালে ততক্ষণে প্রবেশ করে এক প্রেমময় জগতে, যেখানে শুধু তার আর এই রাগান্বিত মেয়েটির আনাগোনা। ব্যান্ডেড লাগিয়ে রূপকথা গটগট করে বেরিয়ে এসে কক্ষটি থেকে, তবে একটা গলি পার হতেই তার আখিদয় বৃহৎ আকৃতির ধারণ করলো। হকিস্টিক হাতে একদল যুবক ক্ষিপ্র গতিতে ছুটে আসছে তার দিকে। এহেন আতঙ্ক জর্জরিত পরিস্থিতিতে রূপকথার প্রচুর রাগ হলো তপবনের উপর। এই তার পরিচিত কলেজের নমুনা, এটাই তার সেফটি? অস্বচ্ছ। রূপকথা দ্রুত উল্টো দিকে ছুটতে লাগলো। তৃষান কক্ষ থেকে বের হতে রূপকথাকে আবারও নিজের দিকে ছুটে আসতে দেখে সে কপাল কুঁচকে শুধায়, কি হলো? আমার জন্য মন খারাপ হচ্ছে? আমার ব্যথা কমে গিয়েছে, চিন্তা করো না। রূপকথা তৃষানকে ক্রস করতে করতে চেঁচিয়ে বলে, অভদ্র পাগল লোক, দৌড়ান নয়তো হাড়গোড় আস্ত থাকবে না। মানে? তৃষানের কথা শেষ হতে না হতেই সমস্যারে চিৎকার ভেসে আসলো সন্নিকট থেকে। তৃষান চোখ বড় বড় করে তাকায় নিজের বিরোধী দলীয় ছেলেপেলেদের দিকে। বিলম্বহীন রূপকথার পথ ধরে ছুটতে লাগলো। পেছন থেকে চেঁচিয়ে বলে, আরে মেয়ে, আগে বলবে না? পলকের মাঝে রূপকথার সাথে গতি মেলালো তৃষান। রূপকথা ছুটতে ছুটতে ঘাট কাত করে তাকায়, চিন্তিত কণ্ঠে শুধায়, এরা কারা? এখানে কি মারপিট হচ্ছে? তৃষান দৌড়াতে দৌড়াতে বলে, কেন? আমাকে মারার জন্য এখন পালাও। মেয়ে নয়তো তুমিও আস্থা থাকবে না। তোমার জন্যই আমি মারপিটের মধ্যে থেকে বেরিয়ে গিয়েছিলাম, যার জন্য ওরা আমায় খুঁজতে খুঁজতে এখানে এসেছে। কুত্তা বাচ্চাদের দেখে নিচ্ছি, আপাতত তোমার সেভ করি। তাদের কথার মাঝে একটা বিকট চিৎকার তাদের ধ্যানচ্যুত করে। তাদের পূর্ণ আকর্ষণ কেড়ে নেয় অতি নিকটে একটি দ্রুতগতি সম্পন্ন হকিস্টিক রূপকথার দিকে তেড়ে আসতে দেখে। রূপকথা দাঁড়িয়ে পড়ে, ভয়ে মাথা আঁকড়ে চিৎকার করে উঠে সে। কিন্তু সে হকিস্টিকের ভয়ঙ্কর আঘাত একটু ছুঁতে পারল না রূপকথাকে। শক্ত এক বলয় তাকে রক্ষা করে আঘাত থেকে। তৃষানের মাথা বরাবর আঘাত লাগতে তৃষানের চোখের সামনে সব ধোঁয়াশা হয়ে উঠল। তবুও নিউরনে নিউরনে ছুটে বেড়াচ্ছে, মেয়েটিকে সেভ করতে হবে। পিছু ঘুরে দুর্বল পায়ে একটা লাথি দিল আঘাত করা ছেলেটিকে। অতঃপর রূপকথার হাত আঁকড়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। বদ্ধ একটা খালি কক্ষে যখন প্রবেশ করলো রূপকথা, তৃষান তখন বুক ভরা নিঃশ্বাস ফেলল। ঘেমে নে একাকার। রূপকথা মুখ আঁকড়ে ধরে বসে পড়ে চেয়ারে। তৃষান নিজেকে সামলাতে পারল না, মেঝেতে শটান হয়ে শুয়ে পড়ে। ঘাড় পিঠ আর অল্প একটু মাথায় সংস্পর্শ করে হকিস্টিক, তাই বেঁচে গিয়েছে, নয়তো মাথায় মেজর আঘাত লাগলে খবর ছিল। রূপকথা নিজেকে ধাতস্থ করে তাকায় তৃষানের দিকে, মানবিকতার কারণে শুধায়, আপনি ঠিক আছেন? নিজেকে সামলাতে ব্যস্ত তৃষান বদ্ধ নেত্রে ফিচেল কণ্ঠে বলে, তোমার জন্য আজ মরতে যাচ্ছি, অন্তত মরার আগে একটু সেবা তো করতেই পারো। অকৃত্রিক মেয়ে। রূপকথা কচ্ছপের গতিতে এগিয়ে আসে তৃষানের কাছে। মাথার পূর্বের আঘাত থেকে রক্ত বের হচ্ছে। সে চিন্তিত কণ্ঠে বলে, অনেক রক্ত বেরোচ্ছে কপাল থেকে। আপনার কাছে কি কোনো রুমাল হবে? নয়তো এভাবে করে বিপদ হয়ে যাবে তো। পকেটে খোঁজ। তৃষান বদ্ধ নেত্রে বলল। ব্যথায় তার নেত্রসহ কণ্ঠ সংকুচিত হয়ে আসছে। রূপকথা পকেট খুঁজে রুমাল পেল, সেটা মাথায় বেঁধে দিল দ্রুত। তৃষান আধো আধো চোখ খুলে তাকায়। মেয়েটার মুখে এখন আর রাগ নেই। বাধা শেষ হতে তৃষান আদেশের সুরে বলে, রুমের অন্য দরজা দিয়ে বেরিয়ে যাও। এখান থেকে বের হলেই অন্য ভবনে ঢুকতে পারবে। রূপকথা এভাবে আঘাতপ্রাপ্ত একটা মানুষকে রেখে যেতে দ্বিধাবোধ করছিল, কিন্তু সে থাকতেও পারল না। তৃষান তাকে জোরপূর্বক বের করে দেয়। সেই ঘটনা চাপা পড়ে গেল। সেই দ্বন্দ্বের কি হলো, তৃষানের কি হলো তা জানে না রূপকথা। টিফিন পিরিয়ডে হালকা কিছু খেয়ে সে বকুলতলায় এসে বসলো। সাথে নৈমি, নুরসহ আশেপাশে আরও ক্লাস ফেলোরা রয়েছে। ঘন্টা পড়তে এখনো 10 মিনিট। হালকা বাতাস, মিষ্টি তেজিন রোদের সোনালি আভায় চারিদিক আলোকিত। সহনীয় রৌদ্রোজ্জ্বল পরিবেশ, বাতাসে সৌন্দর্য বর্ধনকারী ফুলের গন্ধ। বেশ উপভোগ্য পরিবেশটাকে পা দুলিয়ে দুলিয়ে উপভোগ করছে রূপকথা। কিয়ৎকাল বাদ এক চঞ্চল ক্ষিপ্ত কণ্ঠ ভেসে আসলো, এই, তুমি না আমার টমেটোর টাকায় বার্গার খেয়েছিলে? আমি আজ পর্যন্ত টমেটোর টাকায় একটা ললিপপ খেতে পারিনি, আর তুমি বার্গার খেয়েছো? কে গো তুমি, অজ্ঞাত মহামানব? রূপকথা কপাল কুঁচকে নিজের বাম পাশে তাকায়। কোমরে হাত দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে, পরনে ইউনিফর্ম, চোখে মুখে আহ্লাদ, আভিজাত্যের ছোঁয়া। কথার মাঝে টমাটো নামক সম্বোধন শুনে বুঝতে বাকি রইল না এটা তার ছেলে চিঠি প্রেরক। সে কপাল কুঁচকে খানিক গম্ভীর মুখে বলল, তুমি কে? সুনেরা কপাল কুঁচকে নিল, পাল্টা রাগান্বিত স্বরে বলল, তোমার শত্রু। আমার টমেটোর সাথে কোনো মেয়ের সংযোগ রয়েছে মানে সে আমার শত্রু। সেই মোতাবেক তুমি আমার শত্রু। এখন জলদি বলো, আমার টমেটো তোমায় বার্গার কেন খাইয়েছিল?
রূপকথা থমথমে মুখে বলল। আমার খিদে পেয়েছিল তাই। সুনায়রা বিরক্ত হলো, অসন্তোষজনক জবাবে বিরক্তি নিয়ে বলল, আমি যদি খিদে জ্বালায় শুকিয়ে টিকটিকি হয়ে রাস্তায় গড়াগড়ি খাইও, তবু ওই গোমরা মুখ টমেটো আমার একটা কলা পর্যন্ত খাওয়াবে না। তাই সোজা সবটা বললো, ওর সাথে তোমার কি সম্পর্ক যে একদম আল্লাহ দেখিয়ে বার্গার খাইয়েছে? রূপকথা সরু চোখে তাকিয়ে বলল। আমি ওর মা। সুনায়রা কপাল জড়সড় হয়ে একাকার হয়ে গেল। এক কান রূপকথার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দুঃখিত, আমি শুনতে পাইনি, আবার বলো তো। আমি মা শুনেছি, কান আমার গিয়েছে বুঝলে। যাবেই না কেন, 14 পার করে 15তে পড়েছি, এখন পর্যন্ত একটা প্রেম করতে পারিনি, বিয়ে তো দূর। বাচ্চা কাচ্চার মেয়ে ডাক কবে শুনবো, এই চিন্তায় আমার একটা কিডনি অকেজো হয়ে গিয়েছে, আরেকটা কিডনি নিয়ে বেঁচে আছি শুধু টমেটোর জন্য। এখন দুটো কানও যাচ্ছে। রূপকথা কপাল কুঁচকে বলল, তুমি অনেক বেশি কথা বলো। টমেটোও বলে, সেটা বড় কথা নয়, এটা সবাই বলে। তুমি আমার প্রশ্নের জবাব দাও, টমেটো তোমার কি হয়? ছেলে হয়। আশ্চর্য, তুমি আমাকে চপল ভাবতে পারো কিন্তু বোকা নয়। তানশান তোমার ছেলে? হি হি হি, হাউ ফানি। ওর তো মা নেই, মানে আমার শাশুড়ি নেই। আহ কি আনন্দ, আমাকে দিয়ে কেউ কাজ করাবে না। আমি মজা করছি না, আমি ওর মা। রূপকথা দৃঢ় কণ্ঠে সুনায়রা চোখ খুলে পড়ার উপক্রম, উদ্গ্রীব উৎসুক কণ্ঠে শুধায়, তুমি সত্যি বলছো? ইউ মিন সৎমা? তার মানে কি তুমি আমার টমেটোর উপর অত্যাচার করো? আমি শুনেছি সৎমারা সন্তানদের সাথে ভালো আচরণ করে না। দেখো, এমনটা হলে কিন্তু আমি টমেটোকে বিয়ে করে ঘর জামাই বানিয়ে রাখবো। রূপকথা শুকনো একটা ঢোক গিলল অসহ্য সেই শব্দটি শুনে। তন্মধ্যে সে হকচকালো তানশানের শক্ত কণ্ঠে। হচ্ছে কি সোনেরা, বাড়াবাড়ির একটা সীমা থাকে। সুনায়রা চমকে তাকায় তানশানের পানে, চঞ্চল পায়ে তার দিকে এগিয়ে গিয়ে বলে, আরে সে কি বলছে? সে নাকি তোর মা? তানশান বাঁকা চোখে তাকায়। সর্বদা মায়ের বেশে ঘুরঘুর করা চঞ্চল মানুষটা কেমন মিয়ে গিয়েছে। কি হলো বলছিস না কেন? সে তোর মা নয় তাই না? মজা করছে আমার সাথে। পুনশ্চ সুনায়রার উদ্গ্রীব কণ্ঠে তানশান কিছু বলতে যাবে, তার আগে তানশানের কর্ণদ্বয় ছুঁয়ে গেল একমাত্র স্নেহ মাখা হুমকি। তানশান কপাল কুঁচকে তাকায় সদ্যই নিজের ডান পাশে ছুটতে ছুটতে আসা রমণীর পানে। রূপকথা চাপা স্বরে শাসিয়ে বলল, বুঝে শুনে জবাব দাও। আমার কাছে কিন্তু এখনো ছবিগুলো আছে, তুমি চাইলে আমি আরামসে তো সময় নিয়ে তোমার বাবাকে দেখাবো। তানশান থমথমে মুখে তাকায় চোখে হাসতে থাকা নারীটির দিকে, যে কিনা উদ্গ্রীব বদনে অপেক্ষারত তার জবাব শোনার জন্যে। তানশান ঘাড় ঘুরিয়ে তাকায় সুনায়রার পানে, গম্ভীর গলায় বলল, মা। রূপকথার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঝুঁকে যাওয়া শির দ্বারা মাতৃত্বের জোরে সোজা হয়ে গেল। সুনায়রা আশ্চর্য কণ্ঠে শুধায়, কিভাবে সম্ভব? তানশানের দৃষ্টিতে কঠোরতা ভর করে। আজ সকাল থেকেই মাইন্ড সেট করেছিল সুনায়রাকে কিছু কড়া কথা বলবে, আর কোনো প্রশ্রয় দেবে না। আর যাই হোক, বাবার সামনে নত শির হতে হয় এমন কোনো কাজ সে করতে পারবে না, আর না করার চিন্তাও করতে পারে। বাবা জুড়েই তো তার সবকিছু। মিমির গত কয়েকদিনের কাজে সে এতটুকু বুঝতে পেরেছে, এই ছোট্ট জিনিসগুলো যদি বাবা দেখে তবে সে খুব লজ্জিত হবে। দিন শেষে বাবার চোখেও যদি চোখ রাখতে না পারে তবে সে কোথায় যাবে? সে কঠোর গলায় বলল, সব বিষয়ে তোমার এমন নাক গলানো আমারও অপছন্দ সোনেরা। সে আমার মা, এতটুকু যথেষ্ট তোমার জন্য। কেন, কিভাবে অত্যাচার, তোমার এসব নির্থক কথা তোমার কিছু যায় আসে না, কিন্তু সামনের মানুষটার মনে এটা বিরূপভাবে আঘাত আনতে পারে। আশা করি পরের বার থেকে আমার কোনো বিষয়ে তোমার হস্তক্ষেপ আমি দেখব না। আর আর এটা আমার লাস্ট ওয়ার্নিং, নয়তো আমি হেড টিচারকে জানাতে বাধ্য হব। আর তাতেও যদি তুমি না শোধরাও তবে আমি এই স্কুল ছেড়ে দিব। বড্ড রুক্ষ শোনালো তানশানের কণ্ঠ। সর্বদা প্রাণোচ্ছল হাসি খুশি থাকা মেয়েটা আচমকা এহনো রুক্ষতা সহ্য করতে পারল না। কেননা আজ পর্যন্ত তানশান হুমকি ধমকি দিলেও সেটা খুবই স্বাভাবিক ভাবভঙ্গিমা কিংবা বিরক্তি নিয়ে বলে, কিন্তু এখন চোখে মুখে কেন এত ঘৃণা ভাব বিতৃষ্ণা? তানশান কি তাকে ঘৃণা করে? সে টলমলে আঁখি নিয়ে শুধায়, তুই কি আমার উপর রেগে আছিস? আমি ইচ্ছাকৃত বলিনি এগুলো।
আমি শুনেছি সৎ মারা ভালো হয় না, তাই সেটা আমার ব্যাপার, তোমায় এটা নিয়ে চিন্তা করতে হবে না। কেন হবে না? তুই আমার টমেটো, আমি ভালোবাসি, তোর কষ্ট আমি দেখতে পারি না। তানশান চোয়াল শক্ত করে তাকায়। রূপকথা দেখে মুহূর্তে লাল হয়ে ওঠা মুখশ্রী। তানশানের বিরক্তি আর রাগের পার্থক্য এতদিনে সে ভালো করেই চেনে। সে অবাক হলো আচমকা এমন করায়। সুনেহারা টলমলে চোখের দিকে এক পলক তাকিয়ে সে দ্রুত তানশানের বাহু চেপে ধরল, চাপা স্বরে বলে, কি হচ্ছে কি তানশান? এমন আচরণ কেন করছো? আমি ওর কথা কিছু মনে করিনি। ও যা বলেছে ঠিকই তো বলেছে। তানশান ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় রূপকথার পানে, ক্ষিপ্ত কণ্ঠে বলে, না, ঠিক বলেনি। কারোর বিষয়ে না জেনে ও এমন কথা বলতে পারে না। আর না ও আমায় নিয়ে এত পজিটিভনেস দেখাতে পারে। আমি এই অধিকার কাউকে দিইনি। পরপরই সুনেহারাকে ধমকে বলল, তাই মেয়ে, ফার্দার এমন বদনামও করবে না আমার সাথে। ছোট্ট একটা মেয়ে, পড়াগুলো বাদ দিয়ে সারাদিন এইসব বাজে কথা মাথায় নেব আর আমাকে ডিস্টার্ব করো। আর কখনো যেন তোমায় আর আমার পরিবারের আশেপাশে না দেখি। বলেই তানশান রূপকথা থেকে নিজের বাহু ছাড়িয়ে নিয়ে গটগট করে চলে যায়। রূপকথা হতভম্ব হয়ে তাকায় সুনেহারার পানে, যার চোখ থেকে ইতিমধ্যে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করেছে। সে এগিয়ে যায় সুনেহারার কাছে, অনুতপ্ততা নিয়ে সুনেহারার মাথায় হাত রেখে আদুরি গলায় বলে, আরে মিষ্টি মেয়ে কাঁদে কেন? ও আমার উপরে একটু রেগে আছে, তাই এমন আচরণ করছে তোমার সাথে। তুমি কষ্ট পেও না। ও রাগ করলে দিশা হারিয়ে ফেলে। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সুনেহারা কিয়ৎকাল এক দৃষ্টিতে তানশানের গমনের দিকে তাকিয়ে থাকে। ব্যস্ত হাতে চোখের পানি মুছে নিয়ে রূপকথার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, সরি আন্টি, তুমি হয়তো আমার কথায় কষ্ট পেয়েছ। আমি তোমায় কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমায় ক্ষমা করে দেবে। আর তানসানের কোনো দোষ নেই, আমি ওকে অনেক বিরক্ত করি, আমার উপর রেগে যাওয়া স্বাভাবিক। আমি কিছু মনে করিনি। আমার ক্লাস শুরু হয়ে গিয়েছে, আমি আসছি। হ্যাঁ। চঞ্চল কণ্ঠ বলেই সুনেহারা এক প্রকার ছুটে পালিয়ে যায় সেখান থেকে, ক্লাসরুমে নয় বরং একদম কলেজ গেটের দিকে। রূপকথা ভরহীন দেহ ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কি থেকে কি হয়ে গেল? এমন পরিস্থিতি তার কামনীয় হচ্ছিল না। নিজেকেই দোষারোপ করতে লাগলো রূপকথা। নিজের ক্লাসরুমে শক্ত হয়ে বসা তানশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে হোয়াইট বোর্ডের দিকে। চোখে বাবা মায়ের স্বপ্ন, বাবার আদর্শ, মায়ের উচ্চ আকাঙ্ক্ষা, বাবার একমাত্র ছেলে হওয়া, সদ্য যুক্ত হওয়া কারোর দায়িত্ব। তার যে জীবনে বহু দূরে যেতে হবে, বহু দায়িত্ব তার। সেই ঠুনকো আনন্দ আর আবেগে গা ভাসাতে পারে না, কখনোই না। এটা নিতান্তই কৈশোরের পরিবর্তনের ফল, যা তাকে বিপথে পরিচালিত করছে। রূপকথার বয়সটায় বোধ হয় সবকিছুতে বাড়াবাড়ি করার, হোক সেটা ভালোবাসা কিংবা অভিমান। পুরো একদিন পার হয়ে গেল, তপবন রূপকথাকে একটা ফোন দেয়নি। দিন শেষে রূপকথা জোরপূর্বক কারো জীবনে মানিয়ে নেওয়া অবহেলিত সত্তা ব্যতীত কিছুই না। কত শত অসংলগ্ন চিন্তা করতে করতে রূপকথা দিন পার করলো। অভিমান আঁকড়ে সে নিজেরই ঘরে পড়েছিল পুরোটা সময়। তবে এটাই যেন তার মাতৃত্বে প্রশ্ন তুলে বসলো। রাত তখন 10টা। শাশুড়ির মেজাজের শিকার না হওয়ার তাগিদে ঘরের কাজ গুছিয়ে নিল। তখনই নির্জনা বেগম ভারী দেহ টেনে এগিয়ে এসে জিজ্ঞাসা করেন, তানশানকে খাইয়েছো তুমি? রূপকথা অবাক হলো। না, তানশান কি খায়নি এখনো? নির্জনা বেগম তির্যক দৃষ্টি ফেলল, গম্ভীর কণ্ঠে বললেন, সেটা তুমি আমায় জিজ্ঞেস করছো? ও কোচিং থেকে এসে নিচে নামেনি? তোমার সেদিকে খেয়াল আছে নাকি এখনো সব মৌনতার উপর ভরসা করে হাওয়ায় নাচো তুমি? মৌনতা এত অসুস্থতার পরেও তানশানের খোঁজ নিয়ে সন্ধ্যার খাবার দিয়ে এসেছে, আর তুমি জানোই না তোমার ছেলে খেয়েছে কিনা। রূপকথার আজ আর একটুও খারাপ লাগলো না শাশুড়ির কথা, বরং হতবাক হলো নিজের কর্মকাণ্ডে। যেই ছেলে সারাক্ষণ সুযোগ পেলে তাকে শাসন করে বেড়ায়, সেই ছেলে সন্ধ্যা থেকে একটাবার পড়ার জন্য তাগিদ দেয়নি, আর সে খেয়ালই করেনি। সে দ্রুত খাবারের প্লেট নিয়ে উপরে ছুটল। কাঙ্ক্ষিত দরজাটি নির্দ্বিধায় খুলে ভেতরে ঢুকতে অন্ধকারে মিলিয়ে যায় দৃষ্টি। কোনো সারা শব্দ পাওয়া গেল না। এত তাড়াতাড়ি তো তানশানের ঘরের আলো নেবে না। রূপকথা কপাল কুঁচকে দরজা চাপিয়ে ঘরের আলো জ্বালালো। হঠাৎ করে কর্ণকুহরে সচকিত হলো কারোর মৃদু কাতরানোর শব্দে। সে দ্রুত পায়ে কম্ফোর্টারের আড়ালে লুকিয়ে থাকা ছেলেটার মুখের উপর থেকে কম্ফোর্টার সরিয়ে দিতে লালচে ফোলা ফোলা বিবর্ণ মুখ ভেসে উঠল। বক্ষস্থল মুচড়ে উঠে রূপকথার ফ্যাকাশে মুখটা দেখতেই একাধারে কাঁপছে আর কাতরাচ্ছে। সে কপালে হাত দিলে অনুভব করে তপবন শিকদারের চেয়ে শ্রেষ্ঠ বাবা কেউ হতে পারে না। অনুভব করে তার চেয়ে নিকৃষ্ট সত্তা জগতে আর হতে পারে না। ছেলেটার শরীরে মাত্রাতিরিক্ত তাপে
পুড়তে লাগলো রূপকথার হাত সহ অন্তঃস্থল। কতক্ষণ যাবৎ এভাবে জ্বরে ভুগছে, খুব কষ্ট হয়েছে কি তাকে ডেকেছে নিশ্চয়, কিন্তু পায়নি হয়তো। চোখ দুটো টলটল করে উঠল, বাতাবরণে ঘৃণ্য ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। সৎমা, হ্যাঁ, কথায় কথায় চারিপাশে শুধু এটাই ধ্বনিত হয়। সৎমা, হ্যাঁ, কথায় কথায় চারিপাশে শুধু এটাই ধ্বনিত হয়। অদৃশ্য নিন্দুকেরা ফিসফিসিয়ে বলে উঠল, হ্যাঁ, সে সৎমা, তাই তো এতটা সময় না দেখে থাকতে পেরেছে। নিজের সন্তান হলে সে এই অবহেলা করতে পারতো? হ্যাঁ, নিজের প্রতি ঘৃণা জন্মায় রূপকথা। সত্য তো এটাই, আজ যদি তানশান তার অংশ হতো তবে কি এতটা অদেখা করতে পারত না? নিজের মাতৃত্বে নড়বড়ে আচরণে আতঙ্কিত হয়ে পড়ে ছোট্ট মেয়েটির অন্তঃপুর। বক্ষস্থলে আর্তনাদ করে উঠল সে, সৎমা নয়। সবেগে আঁকড়ে ধরে ছেলেটার মুখটি অশ্রুসিক্ত নয়নে চেয়ে শুধায়, তানশান আব্বু, চোখ মেলো। আব্বু, খুব কষ্ট হচ্ছে তানশান? কোনো ফিরতি জবাব আসে না তানশানের। রূপকথা কমফোর্টার সরায় গা থেকে, গেঞ্জির আড়ালে হাত রাখলে পৃষ্ঠদেশ আঠালো ভাব অনুভব হয়। কয়েক দফা জ্বর উঠেছে, আজ ছেড়েছে, এটা তারই নমুনা। এখন আবার জ্বর উঠেছে। সে ছুটে গিয়ে আরেকটা কমফোর্টার নামায়, সেটাও কম্পনরত ছেলের গায়ে জড়িয়ে দেয়। দ্রুত বাটিতে করে পানি আর রুমাল নিয়ে তানশানের পাশে বসে মাথায় জলপট্টি দিলে ছেলেটার কম্পন বাড়ে, ঠান্ডা পানির সংস্পর্শে ঘোর ভাঙে, জড়ানো কণ্ঠে ডেকে ওঠে, পাপা, বাবা তুমি এসেছো? পাপা আসেনি তানশান, আমি মা। তিরতির করে কেঁপে ওঠা অষ্টদয় কামড়ে ধরে বলল রূপকথা। সর্বদাই তার ছোট টিচারের বেশভূষার ঘোড়া গম্ভীর মুখের ছেলেটা কেমন কাতরাচ্ছে। এটা যে তার জন্য কাম্য নয়। বেহুশ প্রায় তানশানের বিস্মিত কণ্ঠে আওড়ায়। মাম্মা। রূপকথা মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে বলে, হ্যাঁ মাম্মা। আমার তো মাম্মা নেই। তানশান বাচ্চাদের মতো ঠোঁট নেড়ে বলে। রূপকথার সকল দৃঢ়তা ফিকে পড়ল সেই জড়ানো কণ্ঠে। তবু হার না মানা জেদি কণ্ঠে বলে, আছে তানশান, মাম্মা আছে, এই তো মাম্মা। জোরপূর্বক মা হয়ে ওঠার প্রচেষ্টা যে রূপকথা ব্যর্থতাকে আগলে ধরেই আগাচ্ছে, আর সেই ব্যর্থতায় দিন শেষে তার সঙ্গী হয়। তানশান দুর্বল দৃষ্টি মেলে তাকায় রূপকথার পানে, নাকচ করে বলে, না, আপনি মাম্মা নন। মাম্মাকে তো নিয়ে গেছে আল্লাহ। আল্লাহ কেন এমন করে আমার সাথে? আমি তো কখনো তার অমান্য হই না, কোনো খারাপ কাজও করি না, কারোর সাথে খারাপ ব্যবহারও করি না। তবে কেন আল্লাহ আমায় শাস্তি দেয়? খারাপ ব্যবহার করো? তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, মাকে মা বলে ডাকো না। রূপকথা চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলে। তানশানের দুর্বল মুখটিতে উদ্বিগ্নতা ছেয়ে যায় শুধায়। কেন? রূপকথা আবারও দৃঢ় কণ্ঠে বলে, আমি? আপনি? হুম। আল্লাহ কি এর জন্য আমার উপরে রেগে আছে? রূপকথা থমথমে মুখে বলল, জানি না, তবে কাউকে কষ্ট দিতে হয় না, কিন্তু তুমি আমায় কষ্ট দাও। আমি আর কষ্ট দেব না আপনাকে। তানশান বাচ্চাদের মতো মাথা নেড়ে উদ্বিগ্নতা নিয়ে বলল। রূপকথা অশ্রুসিক্ত নয়নে মৃদু হেসে শুধায়, আর কষ্ট দেবে না? না। তানশান ঘন ঘন মাথা নেড়ে বলল। তবে সবসময় মা বলে ডাকবে, মায়ের সব কথা শুনবে। তানশান বাধ্যগত ছেলের মতো বলে। ঠিক আছে। তবে রাখো। রূপকথা উৎসুক কণ্ঠে বলে, চোখে মুখে উপচে পড়া উৎসুকতা। ছেলেটা একটু সহজভাবে গ্রহণ করে নিলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে সৎমা বলে অভিহিত করার। বদ্ধ নেত্রে তানশান একদম অনুভূতিহীন যন্ত্রের মতো করে বলল। মা। রূপকথা অশ্রুভরা নয়নে চেয়ে বলল। এভাবে নয়, বলো মা আমার কষ্ট হচ্ছে। কথার প্রেক্ষিতে তানশান কলের পুতুলের মতো বলল। এভাবে নয়, তবে কিভাবে বলবো? মা আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার তো খুব কষ্ট হচ্ছে। পাপা কেন আসছে না? পাপাকে একটু আসতে বলুন না। ঘোরগ্রস্ত তানশান একা একা বলতে লাগলো। রূপকথা ঠোঁট কামড়ে কান্না আটকায়, ঠোঁটের কোণে বিষাদের হাসি। চারিপাশে অদৃশ্য সেই নিন্দুকেরা পুনরায় আমোদিত ও হয় আর বলে বেড়ায়, জোরপূর্বক মা হওয়া যায় না, আর না শোনা যায় মা ডাক। মা যে কঠিন এক সম্বোধন, আর কঠিন এক সত্তা, সবাই হতে পারে না। তুমি সৎ মা, তুমি সৎ মা। চোখের কার্নিশ অবমুক্ত তখন রূপকথা ঘন ঘন মাথা নেড়ে অসহায়ত্ব ভরা ক্রন্দনরত গলায় বলে না, আমি সৎ মা নই, আমি শুধু মা। ওঠে, কিন্তু হায়, বাস্তবতা যে তাকে সবসময় এই ঘৃণ্য কাঠগড়ায় দাঁড় করায়। কেন? বাস্তবতা কি জানে তার কাছে মাতৃত্ব কত শুদ্ধ স্নিগ্ধ এক অনুভূতি? তবে কেন তারা তার অন্তঃস্থলের মাতৃত্বকে সৎমা বলে কলুষিত করে? মা এবং সৎমায়ের সেই বোঝাপড়ায় হেরে যাওয়া মেয়েটি সব ক্লেশ দূরে ঠেলে খাবারের প্লেট হাতে তুলে নেয়, ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে গলাধ্যকরণ করে ক্লেশগুলোকে স্নেহের কণ্ঠে বলে। আব্বু ওঠো, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো।
খাবো না, আমার খুব কষ্ট হচ্ছে। পাপা কোথায়? পাপাকে নিয়ে আসুন। তানশান কাতরাতে কাতরাতে বলল। রূপকথা অবুঝ হয়ে পড়ে। কি করবে? একাধারে ছেলেটা কাঁপছে, ওষুধও তো খাওয়াতে হবে। সে ফোন হাতে নেয়। অভিমান ভুলে তপবনের নাম্বারে ফোন দিলেও ফোন ঢোকে না। ছেলেটা তখনও পাপা পাপা করে যাচ্ছে। নিরুপায় রূপকথা জোরপূর্বক তানশানকে কয়েক লোকমা খাইয়ে ওষুধ খাওয়ায়। তারপর দুটো কমফোর্টার দিয়ে ছেলেটাকে ভালো করে জড়িয়ে দেয়। মাথার কাছে বসে নিজের কোলে মাথাটা তুলে নিয়ে জলপট্টি দিল আর মাথায় হাত বুলাতে লাগলো। আর সর্বদা পিতৃস্নেহের স্বাদ পাওয়া ছেলেটি প্রথমবার মাতৃস্নেহ সহ সেই নরম স্পর্শে দৈহিক কষ্ট ভুলতে মরিয়া হয়ে ওঠে। নিজের সকল দৈহিক কষ্ট মায়ের জিম্মায় রেখে কিছুক্ষণের মাঝে তানশান ঘুমিয়ে পড়ে। ছেলের দেহের কম্পন থামতেই রূপকথা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাকে দেখতো। তাদের জ্বর হলে সরিষার তেল মাখতো হাতে পায়ে। সেও ভাবলো তেল মালিশ করবে তানশানের হাতে পায়ে। কিন্তু স্থানচ্যুত হতে গেলেই ঘুমন্ত ছেলেটি হতচকিত ভয়ার্ত দেহে লাফিয়ে ওঠে। তড়িৎ গতিতে রূপকথার হাত জড়িয়ে ধরে। আতঙ্কিত জর্জরিত কণ্ঠে ঝরঝরিয়ে কেঁদে উঠে বলে, মাম্মা, মাম্মা যেও না, আমায় ছেড়ে যেও না। আমার খুব মনে পড়ে তোমায়। তোমার আদর পেতে ইচ্ছা করে। চলে যেও না মাম্মা। আমার খুব কষ্ট হচ্ছে। দেখো, এখানে এখানে খুব ব্যথা করছে। তুমি যেও না। তানশান নিজের মাথা দেখিয়ে বলল। সদ্য শুকিয়ে যাওয়া অশ্রুবিহীন আখিদ্বয় পুনরায় ভিজিয়ে উঠল ছেলেটির আর্তনাদ ভরা অনুনয়। মায়ের জন্য কতটা তরপায় তা যে অবচেতনে বেরিয়ে আসছে। সে দ্রুত বেহুশ প্রায় ছেলেটিকে নিজের সাথে আগলে নেয়। মাথায় ঘন ঘন হাত বুলিয়ে দিতে দিতে শান্ত করে বলে, মামা এখানেই আছি তানশান, কোথাও যাচ্ছি না। শান্ত হও। এই যে মামা তোমার পাশে আছি। মাথা ব্যথা দূর করে দিচ্ছি এক্ষুনি। তানশান আরো আধনয়নে মেলে সুধায়। কোথাও চলে যাবে না তো? রূপকথা ঠোঁট কামড়ে না বোধক মাথা নাড়ল। তানশান দুর্বল হেসে পুনশ্চ রূপকথার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। রূপকথা নিষ্পলক দেখে কোলের মাঝে গুটিয়ে যাওয়া ছেলেটিকে। তার মাতৃত্বের অনুভূতিকে আরো গাঢ় করে দিয়ে তানশান দু হাতে তার কোমর জড়িয়ে ধরে আদুরে গলায় ফিসফিসিয়ে বলে। আমার মাম্মা। সেই ছোট্ট দুটি স্নিগ্ধ শক্তিশালী শব্দ কর্ণঘোরে প্রবেশ করা মাত্রই মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল। ব্যতিব্যস্ত হয়ে ছেলেটির মাথায় হাত বুলাতে বুলাতে বলে, হ্যাঁ, তোমার মাম্মা। আজকের দিনের জন্য রূপকথার মাতৃত্ব, বয়স, পরিস্থিতি সৎমা নামক কলুষিত শব্দটিকে ছাড়িয়ে যেতে চায়। মা হতে কি বয়স লাগে? না, লাগে না। শুধু অন্তরে শুদ্ধ পবিত্র মাতৃত্ব থাকতে হয়। আর থাকতে হয় ইচ্ছা। বয়স তো শুধু সংখ্যা মাত্র। থাকুক না বয়সের সেই ক্ষীণ অদ্ভুত পার্থক্য, তবুও দিন শেষে তাদের মাঝে এভাবে সুপ্ত গভীর মাচালের সম্পর্ক থেকে যাবে, যেটা প্রকাশ পাবে এমনই কোনো অসুস্থতার ঘোরে কিংবা একে অপরের ক্লেশ নিঃশেষ করতে। সেই রাত রূপকথা সেভাবেই হেডবোর্ডে হেলান দিয়ে টুকরো টুকরো ঘুমিয়ে কাটায়। কিছুক্ষণ পর পর ছেলেটা বারবার নড়ে চড়ে উঠতো, কাতরাতো। মাঝরাতে তখন জ্বর পুরোপুরি ছেড়ে যায়। তখন তানশানের ঘেমে ওঠা শরীর মুছিয়ে তারপর শেষ রাতে একটু ঘুমায় রূপকথা। তবে সেই ঘনিকের ঘুম যখন ভেঙে গেল তখন ভেঙে গেল তার স্নিগ্ধ মাতৃত্বের স্বপ্ন। রাতে সে মাতৃ সম্বোধন সহ ভালোবাসার সবটা তানশানের অবচেতনের অংশ ছিল। সকাল হতেই সেটা মিলিয়ে গেল বিদঘুটে সম্পর্কের আড়ালে। রূপকথা তবুও হার মানে না, আশাহত হয় না। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে পুনশ্চ নেমে পড়ে জোরপূর্বক মা হওয়ার লক্ষ্যে। সকাল 8টা তানশান বই থেকে মুখ না তুলেই বলল, আর খাবো না। আর 2 লোকমা আছে। না খেলে ভাতটুকু অপচয় হবে তো। রূপকথার নিমিলিত কণ্ঠে তানশানার কথা বাড়ায় না, মুখ এগিয়ে দেয়। দীর্ঘদিনের অত্যাচারে ছেলেটা ইদানিং বোধ হয় তার কাছে পরাজিত সৈনিকের ন্যায় বাধ্যগত হয়ে যাচ্ছে। রূপকথা ম্লান হেসে দ্রুত আরেক লোকমা তুলে দেয়। সকালে উঠেই বই পড়তে বসার কোনো প্রয়োজন ছিল? শরীরের এই অবস্থা। রূপকথার কথায় তানশান গম্ভীর ভারী গলায় বলল, আমি আপনার মতো ফাঁকিবাজি নই। গতকাল রাতে কিছু পড়তে পারিনি। একটু পর আমার একটা সিটি রয়েছে, সেটা অ্যাটেন্ড করতে হলে আমায় পড়তেই হবে। রূপকথা মিহিসরে বলল, আজও স্কুলে যাওয়া লাগবে? জ্বর এখনো ছাড়েনি, মাথা ব্যথাও নিশ্চয়ই এখনো আছে। ক্লাস টেস্ট মিস করা পাপা পছন্দ করে না। এই ছোট ছোট ক্লাস টেস্টগুলো আমায় ফাইনাল পরীক্ষার জন্য শক্তভাবে প্রস্তুত করে। রূপকথা দীর্ঘশ্বাস ফেলল। মৌনতা ভাবির দিকে তাকানো যায় না। তাই আজ কলেজে যেতে চাইছিল না, কিন্তু অসুস্থ ছেলেকে একা ছাড়ার সাহসও নেই। অগত্যা তাকেও যেতে হবে কলেজে। গেট প্লেটে তখনও অর্ধেকটা খাবার রয়েছে। এই খাবার না খাইয়ে রূপকথা যাবে না। কিয়ৎকাল বাদ শুধায়, তোমার পাপার সাথে কথা হয়েছিল? তানশান হ্যাঁ বোধক মাথা নাড়ল। পরশু রাতে। কেমন আছে? রূপকথার এহেন প্রশ্নে তানশান মুখ তুলে তাকায়। কেন আপনার সাথে হয়নি?
রূপকথা ম্লান হেসে না বোধক মাথা নাড়ল। তানশান ফের শুধায়। যাওয়ার পর থেকে একবারও কথা হয়নি? আহ, তানশান পুনশ্চ বয়ে মুখ গুজল, কৈফিয়ত দিয়ে বলল, পাপা একটু সমস্যা ছিল, বলেছিল সুযোগ পেলেই ফোন দিবে, হয়তো ব্যস্ত আছে। ঠিক রূপকথা নিরুত্তর শুধু মাথা নাড়ল। তানশান পড়তে পড়তে খেতে লাগলো, কিন্তু 2 লোকমা মোটেও শেষ হচ্ছে না দেখে সে ভ্রু কুচকে তাকায় রূপকথার দিকে, গম্ভীর গলায় শুধায়। আপনার 2 লোকমা শেষ হয়নি এখনো? রূপকথা বোকাশোকা হেসে প্লেট দেখিয়ে বলল, এবার সত্যি সত্যি 2 লোকমা আছে, না খেলে অপচয় হবে। অপচয় শয়তানের কাজ, আল্লাহ নারাজ হবে কিন্তু। তানশান সরু দৃষ্টিতে তাকায়, অতিষ্ঠ হয়ে শুধায়। আপনার পড়াশোনা নেই? সারাদিন এমন মায়ের বেশি টোটো করে বেড়ালে হবে? এগুলো করার সময় পাবেন, কিন্তু পড়ালেখার সময় আর পাবেন না। তখন খারাপ রেজাল্ট করবেন, আর স্কুল কলেজে সবাই বলবে তানশানের মা ফেলুদা। আর তখন আমার নাক কাটা যাবে, আমি লজ্জা পাবো। পড়াশোনায় মনোযোগী হন। নিজের কথায় নিজেই থমকালো তানশান। রূপকথা ফ্যাল করে তাকিয়ে রইল সদ্য মা বলে অভিহিত করা ছেলেটার পানে। তানশান অপ্রস্তুত এলোমেলো দৃষ্টি ফেলে বলল, তাড়াতাড়ি দিন শেষ করে রেডি হবেন, কলেজে যেতে হবে। রূপকথার ঠোঁটের কোণা দীর্ঘায়িত হয়, মৃদু হেসে বলল, গতকাল আমি অনেক পড়াশোনা করেছি। তুমি ফিজিক্স সেকেন্ড পেপারের যে চ্যাপ্টার করতে দিয়েছিলে সবটা করেছি। রাতে খাতা দেবে আর নতুন কিছু করতে দেবে। তানশান মাথা নেড়ে সায় জানালো। রূপকথাকে তপবন পড়ালেও এই পড়া নেওয়া এবং দেওয়ার দায়িত্ব তানশান করে, চর্চাও সেই করায়। রূপকথা আলগোছে আরেক লোকমা তুলে দিলে তানশান নীরবে মুখে তুলে নেয়। পুরোটা খাইয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে রূপকথা। একদিনের জ্বরের কারণে সুস্বাস্থ্যবান ছেলেটা চোখে মুখে কেমন রুগ্নতা চলে এসেছে। বাবার অনুপস্থিতিতে তার কাছে তো এই আমানতটি রাখা। সে যদি আমানতের খেয়ানত করে তবে ওই যে আকাশে তারা হয়ে যে তাদের দেখছে তার যে খুব কষ্ট হবে। আর যাই হোক, কারোর মাতৃত্ব ক্ষুণ্ণ হতে দেবে না সে। নিজের ঘর থেকে বেরোতে রূপকথা আরেকটা বার ফোনটা দেখে নেয়। না, কারোর ছোট্ট একটা বার্তাও নেই। সদ্য প্রেমে পড়া মনটিতে বিরূপ প্রভাব পড়ল না। তবে ওই যে মন অবুঝ, একটু ভালোবাসা, অ্যাটেনশন, যত্ন পাওয়ার জন্য মুখিয়ে থাকে। খেয়ালে বেখেয়ালে একটু খোঁজ নিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? হয়তো এতটা মধুরতা এখনো তাদের সম্পর্কে আসেনি। এই বুঝ দিয়ে নিজের কাজে মগ্ন হয়। বড় শিক্ষকদের অনুপস্থিতিতে ছোট শিক্ষক তার দায়িত্ব যথাযথভাবে পালন করে। তাই পড়াশোনায় ফাঁকিবাজি করা দুষ্কর। মাঝে মধ্যে রূপকথা ভাবনায় পড়ে, এই পড়াশোনার গতিতে সে কি ডাক্তার হতে পারবে? তো সে কলেজের পোশাক পরে তৈরি হতেই তার ফোনটা বেজে উঠল সশব্দে। সে চকিতে ফোনটা হাতে নিলে আননোন নাম্বার দেখে ফের আশাহত হলো। সে ফোনটা রেখে দিতে গেলে একটা মেসেজ আসলো। তার ভ্রু কুচকে যায় মেসেজটা দেখে। রূপকথা, আমি তপবন, ফোন রিসিভ করো। রূপকথা তড়িঘড়ি করে ফোন রিসিভ করলো, তবে কণ্ঠে মোটেও প্রকাশ পেল না তার ভেতরকার উত্তেজনা। অপর প্রান্ত থেকে ভেসে আসলো শ্রান্ত কণ্ঠ। কেমন আছো? আল্লাহ যেমন রেখেছে। দায়সারা কণ্ঠে তপবনের ঠোঁটের কোণা বেঁকে যায়। মনটা মেয়েটাকে একটু বেশি চিনে ফেলেছে। মনে হয়েছিল এই অযোগ্য মানুষটার ফোন না পেয়ে কেউ ভীষণ অভিমান করবে। সে মিহিসরে শুধায়। রাগ করেছো? রূপকথা ঠোঁটে ঠোঁট চাপে উপচে পড়া বিষণ্ণতা লুকিয়ে বলে, আমার রাগ করায় কারো কিছু যায় আসে না। আমি জোরপূর্বক আছড়ে পড়া এক পরগাছা, যাকে সবাই জোরপূর্বক মানিয়ে নেয়। বুঝি আমি সেটা। আপনি বলুন কেন ফোন দিয়েছেন? পরপরই বলে, ও, আপনি ঠিক ধারণা করেছিলেন। তানশানের জ্বর এসেছিল গতকাল রাতে, এখন একটু সুস্থ আছে। আপনি যদি তাকে একটু বুঝিয়ে বলতেন যে আজ যেন স্কুলে না যায় তবে ভালো হতো। সে শুনছে না আমার কথা। রাগ করেনি অথচ কণ্ঠে ভরপুর ক্রোধ। তপবন দীর্ঘশ্বাস ফেলল। ছেলের সাথে কথা বলেই রূপকথাকে ফোন দিয়েছে। সে কৈফিয়তের সুরে বলল, পরশু রাতে আমার ফোনটা চুরি হয়ে যায় রূপকথা। এক স্টপের ফোন দিয়ে শুধু তানশানকে ফোন দিয়ে খোঁজ নিয়েছিলাম, আর এখানে আসার পর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটেই যাচ্ছে। 2-1 বার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। গতকাল রাতে নতুন ফোন কিনে আসার সময় অ্যাক্সিডেন্ট করতে গিয়ে কোনোভাবে বেঁচে ফিরছি। পায়ে ব্যথা নিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর ফোন দেওয়ার সুযোগ হয়নি। সরি রূপকথা। রূপকথার চোখ ছলছল করে উঠল, কণ্ঠ আনমনে নরম হয়ে আসে। থমথমে মুখে বলে, এখন ঠিক আছেন? হ্যাঁ, ব্যথা কমেছে অনেকটা। এগুলো তো কোনোভাবে একটু ফোন করে বলা যেত, অসম্ভব তো ছিল না। তপবন স্মিত হেসে আলসে মাখা কণ্ঠে বলল, ইদানিং বুড়ো বয়সে ভীমরতি হয়েছে বুঝছো। কাকে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা প্রেমালাপ করতে ইচ্ছা হয়, কারো কণ্ঠ শুনলে ইচ্ছা হয় কাজ ফেলে তার কণ্ঠ শুনি। কিন্তু এগুলো কিছুই করতে পারছি না, কারণ বউ আমার ছোট, তাকে এখনও আরেকটু বড় হতে হবে।
তাই নিজেকে একটু দমাচ্ছিলাম আর কি। ক্রোধ অশ্রুতে জর্জরিত মেয়েধীন ফর্সা মুখটিতে হঠাৎ লাজ ফুটে উঠল। চাইলেও সে আর রাগ দেখাতে পারল না, আর না পারল কথোপকথন বাড়াতে। ঠাস করে মুখের উপর ফোন কেটে দিয়ে সে চুপটি করে বসে রইল। তন্মধ্যেই ফোনের মেসেজ অপশনে অজস্র হাসি রিয়েক্ট ভেসে আসলো তপবনের নাম্বার থেকে। রূপকথা কপাল কুঁচকে তাকিয়ে রইল সেদিকে। এই বাবা ছেলে যে ভীষণ ধুরন্ধর তা বুঝতে বাকি রইল না। কি করে তাকে কথার ছলে ফাঁসাতে হবে তা বেশ ভালো করেই জানে। তপবন হাসতে হাসতে হোটেল রুমের বিছানা থেকে নামতেই পায়ে ব্যথা অনুভব করলো। চোখ মুখ কুঁচকে তাকায় নিজের পায়ের দিকে। চোখে মুখে সরব চিন্তা হানা দেয়। এমন লাগাতার দুর্ঘটনা কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত? এই জীবদ্দশায় তার কোনো শত্রু থাকার কথা না, কিন্তু যখন থেকে বাবার রাজনীতিতে বাবাকে সাপোর্ট দিচ্ছে তখন থেকে জীবন কিছুটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ায়। চিন্তাটা উপেক্ষা করতে না পেরে কাউকে ফোন লাগায়। শিক্ষার্থীদের ভিড় ঠেলে রূপকথা ছুটে এসে অদূরে দাঁড়িয়ে থাকা তানশানের হাত আঁকড়ে ধরল। জড়তাবিহীন চুলের ভাঁজে হাত গলিয়ে দিয়ে শুধায়, শরীর খারাপ করেছিল? মাথা ব্যথা করছে? এখন কি একটুও ভালো লাগছে? একসাথে বহু প্রশ্নের জবাবে তানশান শুধু শান্ত দৃষ্টিতে তাকালো। ছোট্ট জবাবে বলল, ঠিক আছে। রূপকথা মোটেও বিচলিত হয় না। সেই নির্জীবতায় বলে, জুস খেয়েছিলে? জুস টক ছিল। তো কি হয়েছে? একদম আসল মালটার জুস একটু টকই হয়, বাজারের গুলো তো কেমিক্যাল মেশানো থাকে। তানশান নিরুত্তর শুনল। পুরোটা খেয়েছিলে? হুম। হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যায় দুজনে। রূপকথা তখনও ছেলেটার হাত বগলতপা করে হাঁটছে। তানশান ঘাড় ঘুরিয়ে কপাল কুঁচকে তাকায় সেদিকে। থমথমে মুখে বলে, আমি বাচ্চা নই। রূপকথার সময় লাগলো কথার মানে বুঝতে। বুঝতে পেরে বলল, আমার থেকে বড়ও তো নও, চুপচাপ হাঁটো। শরীরটা একদম দুর্বল হয়ে আছে, কিছু খাবে? তানশান উষ্ণ নিঃশ্বাস ফেলে বলল, না। বার্গার পিৎজা খাবে? এ পর্যায়ে তানশান আর চোখে তাকালো। রূপকথা তা দেখে হেসে ফেলল। কাটা কাটা চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, বাজে জিনিস খাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকো তাই না? তোমার পাপা শুধু শুধু তোমায় বকে না? চলো কোনো রেস্তোরাঁয় যাই। কথায় কথায় চুল হাত দেওয়া আমার অপছন্দ। তানশানের সরব গম্ভীর গলায় রূপকথা পিটপিট করে চেয়ে বলল, এমন খাড়া খাড়া হয়ে বসলে হাত দিতে ইচ্ছে হবে না? এগুলোকে মাথা নুইয়ে থাকতে বলো, তবে আর হাত দেব না। তানশান চোখ মুখ কুচকে আওড়ায়। কি অদ্ভুত, আপনি অনেক জেদি, কারোর কথা শোনেন না। রূপকথা স্মিত হাসল তার কথা। একটু জেদি না হলে যে এই গম্ভীর ছেলেটির সাথে পেরে ওঠা মুশকিল। সে শুধায়, কোথায় খেতে হবে? রুবার্স ক্যাফেতে যাবেন? তানশান সতর্ক কণ্ঠে শুধালো, যেখানে তোমার ইচ্ছা। কিন্তু ড্রাইভার দাদু পাপাকে জানিয়ে দিবে, আর পাপা আমায় বকবে। আমি বারণ করে দেব তাকে। চলো। তানশানের দুর্বল শরীর মুহূর্তে ঝাঁঝরা হয়ে গেল। চোখে মুখে চাপা আনন্দ। তারা গাড়ি পর্যন্ত যেতে রূপকথা ছটফটিয়ে উঠল ফুচকাওয়ালাকে দেখে। ছেলের পানে চেয়ে বলল, একটু ফুচকা খাই। তানশান সরব গম্ভীর মুখে বলল, এগুলো আনহাইজেনিক। তুমি মনে হয় খুব হাইজেনিক খাবার খাও। চলো, একটু খেলে কিছু হবে না। আমি ভালো মনের রেস্টুরেন্টের খাবার খাই, এগুলো রাস্তার পাশের বাজে খাবার। এগুলো কে খায়? মাটির মানুষ আমরা, রাস্তার উঁচু দালান আছে, এগুলো স্বাদ এই ফুটপাতের পাশেই বেশি বাড়ে। এসব গুমড়োমুখ ছেলে, একদম বাবার কপি পেস্ট। তোমার পাপা একদিন খাইয়েছিল, আর এই জীবদ্দশায় খাওয়া হয়নি। রূপকথা খেপে গিয়ে বলল। তানশানও নিজ ভাবনায় অটল রইল। আপনি এইসব আনহাইজেনিক খাবার খেলে পাপাকে জানিয়ে দেব। রূপকথা কপাল কুঁচকে তাকায় বলে, তবে তুমি যে এই পিৎজা বার্গার খাবে তাও আমি বলে দেব। তানশান নীরব হয়ে গেল। এবার রূপকথা তার মিইয়ে যাওয়া দেখে চমৎকার হেসে বলল, চলো সমঝোতায় যাই। আমি ফুচকা খাবো, তুমি তোমার পাপাকে বলবে না। আর তুমি পিৎজা বার্গার খাবে, তাও আমি তোমার পাপাকে বলবো না। রাজি? তানশান নিরুত্তর। রূপকথা তাড়া দিল। কি হলো, রাজি? তানশান গম্ভীর মুখে বলল, তাড়াতাড়ি খেয়ে আসুন। এই তো পথে এসেছো, আমি একা কেন যাব? তুমিও আসো। রূপকথা টানতে টানতে তানশানকেও নিয়ে গেল এবং নিজে তো খেলো, ছেলেটাকেও চেপে ধরে দুটো খাওয়ালো। খাও খাও, জ্বর মুখে ভালো লাগবে। সত্যি তানশানের জ্বরগ্রস্ত তেতো মুখে টক ঝাল ফুচকা খেতে ভীষণ ভালো লাগলো। এরপর আর নাকচ করে না, বরং রূপকথা সাধলে চুপচাপ খেয়ে নেয়। তারা মা ছেলে ড্রাইভারকে বুঝিয়ে শুনিয়ে নিল। বুঝেছেন দাদু, মিমির অনেক ক্ষুধা পেয়েছে, তাই মিমি একটা জুস খেতে চাইছে। আপনি রুবার্স ক্যাফেতে চলুন, ওখানে ভালো জুস পাওয়া যায়। রূপকথাও ছেলের কথায় সায় জানিয়ে ঘন ঘন মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ চাচা, চলুন, খুব খিদে পেয়েছে। বয়স্ক লোকটি অসহায় দৃষ্টিতে তাকায় তাদের দিকে। বলে, মাত্রই না ফুচকা খেলেন? জি,
কিন্তু তাতে পেট ভরেনি। আপনি চলুন, আর ফুচকা খাওয়ার কথা কাউকে বলবেন না, ঠিক আছে? লোকটা মাথা নেড়ে সায় জানায়। গাড়ি চলল রুবার্স ক্যাফের দিকে। তানশান ছুটে গিয়ে রেস্তোরাঁয় ঢুকলো। ঢুকে নিজের ইচ্ছা মতো যা পারলো তা অর্ডার করলো। কিয়ৎকাল বাদ টেবিল ভর্তি খাবার দেখে রূপকথা থমথমে মুখে বলল, এতগুলো খাবার খাওয়ার কথা তো ছিল না তানশান। তানশান বোকাশোকা হেসে বলল, বারবার তো আসি না, খাবার শুরু করুন। এখানকার খাবার টেস্টি। পটেটো ওয়েজেসটা আগে ট্রাই করুন। রূপকথা দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে সঙ্গ দিল। অতঃপর মা ছেলে মিলে পুরো টেবিল খালি করতে লাগলো। দুজনা যখন খেতে ব্যস্ত তখনই রূপকথার ফোনটা ভাইব্রেট করে উঠল। রূপকথা আর তানশান চমকালো। রূপকথা দ্রুত ফোন বের করে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তপবনের ফোন দেখে রূপকথা আর তানশান বার্গার মুখে দিয়ে একে অপরের দিকে ভয়ার্ত দৃষ্টি ফেলল। এখন কি হবে? তানশানের আতঙ্ক মিশ্রিত কণ্ঠে রূপকথা কৃত্রিম হেসে বলল। আমি দেখে নিচ্ছি। ফোন রিসিভ করে স্পিকারে দিতে ভেসে আসে অত্যাধিক গুরুগম্ভীর কণ্ঠ। তোমরা কোথায় রূপকথা? রূপকথা তানশান বুঝে গেল ড্রাইভার চাচার পেটে কথা রাখা মুশকিল। রূপকথা সতর্ক কণ্ঠে বলল। খুব খিদে পেয়েছিল, তাই খেতে এসেছি এক জায়গায়। অপর প্রান্ত থেকে ভেসে আসলো ভীষণ অভিজ্ঞ কণ্ঠ। সত্যিই খিদে পেয়েছিল, আর তানশানেরও তো জ্বর। বাহ, আমার ছেলেটা দেখছি তোমারও নিজের অপকর্মের সাথী বানিয়ে নিয়েছে। সত্যিই খিদে পেয়েছিল, আর তানশানেরও তো জ্বর। জ্বর মুখে তো ভাত খেতে ভালো লাগে না, এসব খেতেই ভালো লাগে। তোমাদের এইসব অদ্ভুত কথাই শিখিয়েছে কে? ভাত খেতে ইচ্ছে না হলে ঘরে অন্য কিছু বানিয়ে খাবে। ফল খেত। বারবার তো খায় না, আজকে একদিনই তো। আর এখানকার খাবার সত্যি অনেক সুস্বাদু। তপবন ফোঁস করে নিঃশ্বাস ফেলল, বলল। তানশানকে ফোন দাও। তানশান পান্তুর মুখে তাকিয়েছে। রূপকথা মৃদু হেসে বলল। কিছু বলবে না, কথা বলো। তানশান কানে ফোন ঠেকায় এবং বরাবরের মতোই বাবার স্নেহ ভরা কণ্ঠে তার ভয় উবে গেল। শরীর ভালো লাগছে আব্বু? ভালো লাগছে পাপা, আপনি এখন সুস্থ হয়ে গিয়েছেন। তানশানের হাস্যোজ্জ্বল কণ্ঠে তপবনের মুখেও হাসি ফুটে উঠল, বলল। সুস্থ তো হবে নেই, অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন যে। পরপরই বলে, খেয়ে সাবধানে বাড়ি ফিরবে আর ওষুধ খাবে। পাপা শীঘ্রই আসছে। থ্যাংক ইউ পাপা। তপবন মৃদু হেসে বলল। তোমার মামিকে ফোনটা দাও। রূপকথা এক হাতে ফোন কানে ঠেকিয়ে আরেক হাতে খেতে লাগলো। ব্যস্ত কণ্ঠেই বলল। বলুন। আপনিও মনে হচ্ছে মজা করে খাচ্ছেন, তাই না? জি, অনেক মজা। বাহ, আমি তবে আর্কিটেক্টের পেশা ছেড়ে একটা রেস্তোরাঁ খুলে বসি বউ বাচ্চার জন্য। ভালো হবে তানশানের পাপা। রূপকথা খিলখিলিয়ে হেসে উঠল। তপবন মৃদু হেসে বলল। এই শেষ, দুজনের 1 মাসেও এসবের ধারে কাছে দিতে পারবে না। আপনি কি ভেবেছেন এভাবে করে আমাদের আটকে রাখতে পারবেন? আমি এখন ইউটিউব চালানো শিখেছি, সেখানে অনেক রেসিপি পাওয়া যায়, শিখে নেব আমি। তপবন হতাশার নিঃশ্বাস ফেলল তার কথায়। পড়াশোনা ব্যতীত তোমার সবকিছুতে ফুল এনার্জি থাকে। রূপকথা ম্লান হাসল। কথাটি কদাপি মিথ্যা নয়। ইদানিং সংসার, স্বামী, সন্তান তাকে বেশি আকৃষ্ট করে তার লক্ষ্যের থেকে। বলল। আমি পড়াশোনায় খামতি রাখবো না। তপবন উদাসীন কণ্ঠে বলল। জীবনের সবচেয়ে বড় একটা দিক থেকে পিছিয়ে আসো, অন্তত এই লক্ষ্যটা ভুলে যেও না। যেভাবেই হোক নিজেকে দাঁড় করাও। রূপকথার খাওয়া থেমে গেল সেই কথায়। বলল। আমি কোনো দিক থেকে পিছিয়ে নেই, বরং সব দিক থেকে এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। তপবন মৃদু হেসে নিজেও আওড়ায়। ইনশাআল্লাহ। তপবন ফোন রাখলে মা ছেলে চিত্ত ঠান্ডা করে মজাদার খাবার খেয়ে বের হলো। আর তানশানের অর্ধেক শরীর খারাপ তাতেই ভালো হয়ে গিয়েছে। রূপকথাও বেজাও খুশি হয়ে গেল ছেলেকে আগের মতো চঞ্চল প্রাণবন্ত দেখে। সময় কাটে। এরোজের চিরসঙ্গী নিঃসঙ্গতা এবং নিষিদ্ধ নেশা দ্রব্য পুনশ্চ তার সঙ্গী হয়ে উঠল। ধরনীর রক্তে মাংসে গড়া বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষগুলো তার সঙ্গ ছেড়ে দিলেও এগুলো কখনো তার সঙ্গ ছাড়ে না। এরোজ ভীষণ কৃতজ্ঞ এই দুটো জিনিসের কাছে। সকাল 7টা। তানশান সতর্ক দৃষ্টি ফেলে চাচার ঘরে উকি দিল। তন্মধ্যে অনুভব করে টিকটিকির মতো কেউ তার কাঁধে চড়ে বসেছে। তানশান ঘাড় ঘুরিয়ে তাকায় বোনের দিকে মিহিসরে বলে। কোথা থেকে আসলে দুষ্টু বুড়ি? নায়েল গাল ভরে হেসে পড়ল। হরলিক্স খেয়ে এসেছি। তানশান মৃদু হেসে তাকে কাঁধে করে এরোজের ঘরে ঢুকে। অন্ধকারাচ্ছন্ন ঘর দেখে দুই ভাই বোন ঠোঁটের উপর আঙ্গুল চাপলো। একে অপরকে ইশারায় বলে। ধীরে ধীরে, কথা বলবে না। তারা ধীরে ধীরে পা টিপে টিপে যায় চাচার কাছে। গিয়ে এক বিকট চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে এরোজের গায়ের উপর। মাঝরাতে ঘুমিয়েছে উপরন্ত দেহের উপর এমন ভারী আঘাতে এরোজ বিরক্তিতে চোয়াবর্গীয় শব্দ করে। কমফোর্টার মুড়ি দেওয়া অবস্থাতে রাগান্বিত স্বরে বলে। দুটো বাদর, তোমাদের কাজ নেই? সকাল সকাল এইখানে হাজির হয়েছ কেন? তাও আবার এইভাবে?
দুই ভাই বোন শুনে না, দুজনে দুদিক থেকে টিকটিকির মতো চার হাতে পায়ে জড়িয়ে ধরে এরোজকে। বক্ষ মাঝারের ছোট্ট একটা রাজকুমারীর পৃষ্ঠদেশে তার রাজকুমারের আধিপত্যে। না চাইতেও এরোজ বিরক্তি ভুলে স্মিত হাসল। জ্বলন্ত বুকটায় প্রশান্তি আছড়ে পড়ে। বদ্ধ নেত্রে জড়ানো কণ্ঠে শুধায়, কি চাই? নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দাও না ছোট বাপ্পা। ভীষণ অনৈতিক চাওয়ায় এরোজ চোখ খুলে তাকায় তানসেনের দিকে। কমফোর্টারের আড়ালে শুধু ধূসর চোখ দুটোই দৃশ্যমান। শানিত কণ্ঠে বলে, মুখম সময় মুখম চল, তাই না? তোমার পাপা শুনলে সব দোষ আমার ঘাড়ে পড়বে। নো নেটফ্লিক্স। তপবন হলিউড মুভি দেখা পছন্দ করে না। নিজের ক্ষেত্রে নয়, ছেলের ক্ষেত্রে। বেশিরভাগ হলিউড মুভি অ্যাডাল্ট হয় তাই। কিন্তু দুর্ভাগ্যবশত তানশান হলিউড মুভি অ্যানিমেশনের প্রতি প্রচুর আকর্ষিত। স্পাইডারম্যান, আয়রন ম্যান, মেলাফিসেন্ট, রাটাটলি এগুলো তার পছন্দের তালিকায় শীর্ষে। অ্যানিমেশন অ্যালাউ করলেও মুভি অ্যালাউ করে না তপবন। কেননা হুটহাট আছড়ে পড়া অ্যাডাল্ট সিন বিব্রত করে তপবনকে। আগে প্রায়শই বাবা ছেলেরাতে নেটফ্লিক্স দেখত একসাথে। বলা বাহুল্য তপবনও এগুলোর প্রতি অবসেসড। এমনি করে একদিন ছেলের সামনে বিব্রতকর অবস্থায় পড়ে তপবন। সেই থেকে নিজেও নেটফ্লিক্স দেখা বন্ধ করেছে, ছেলের দেখাও বন্ধ করেছে। সে এখন আর নেটফ্লিক্স কিনে না, কিন্তু এরোজ কিনে। আর তার জন্যই তানশানের এমন হটকারিতা। সে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে পাসওয়ার্ড নিতে সক্ষম হয়। ভাইজানের গিফট নেওয়া শেষ হতে চাচার বুকে লেগে থাকা ছোট্ট খরগোশ ছানার ন্যায় নায়েল পিটপিট করে তাকায় এরোজের মুখ পানে। বিগলিত হেসে শুধায়, আমায় উপহার দেবে না ছোট বাবা? এরোজ মাথা নুইয়ে দৃষ্টি রাখা ফর্সা পাতলা লম্বাটে মুখ পানে। ছুঁয়ে দেওয়ার ইচ্ছা প্রবল হতেই আলতো চুম্বন করে আদুরে জোড়া ভ্রুযুগলের মাঝখানে ক্ষীণস্বরে বলে, আজকে আপনার জন্মদিন নাকি কোনো বিশেষ দিন? তবে কেন আপনাকে উপহার দিতে হবে? নায়েল থমথমে মুখে বলে, উপহার দিতে জন্মদিন লাগে না। মাম্মা বলে ভালোবাসলে উপহার দিতে হয়। তার মানে তুমি আমায় ভালোবাসো না? তুমি বলেছিলে আমায় প্রিন্সেস ড্রেস এনে দেবে, কিন্তু দাওনি। তুমি নটি বয়। এরোজের অলস বদনে হেসে উঠল। তেরা কণ্ঠে বলল, হ্যাঁ, আমি নটি বয়। এখন যাও, কি করবে করো। সহসা নায়েল ক্ষুব্ধ ও নয়নে তাকায়। রাগান্বিত স্বরে বলে, তার মানে তুমি আমায় উপহার দেবে না? প্রিন্সেস ড্রেস দেবে না? তুমি না মাত্রই আমার বাজে কথা বললে, তবে কেন দিব তোমায় উপহার? এরোজের থমথমে কণ্ঠে নায়েল দ্বিগুণ রাগান্বিত স্বরে বলল, কোথায় আমি তোমার বাজে কথা বলেছি? তুমি তো দেখছি মিথ্যে কথাও বলো। আমি মিথ্যা কথা বলি? নটি বয় কে বললো একটু আগে? সহসা চুপসে গেল নায়েল। আলাভোলা হেসে সহসা পলটি খেয়ে বলে, মজা করেছি, তোমায় খেপিয়েছি। তুমি তো নটি বয় না, গুড বয়। আমার একটা গিফট দাও। এরোজ দেখলো অতি দোষী মেয়েটাকে, অতঃপর গম্ভীর গলায় বলে, আদর করে দাও, তবে দিব। এরোজের গম্ভীর কণ্ঠে নায়েল ফেরতে উঠল। সব সময় এমনি করো, আদর নিয়ে আর উপহার দাও না। ঠিক আছে, যাও। দিই না যখন, দিব না আর কখনো। এরোজ ফের কমফোর্টার টানলো। নিরুপায় নায়েল কি করবে ভেবে পায় না। রাগে গজগজ করতে করতে এরোজের মুখের উপর থেকে কমফোর্টার সরিয়ে পুরো মুখ জুড়ে আদর করে দিতে লাগলো। এরোজ মিটিমিটি হাসছে আর দেখছে রাগান্বিত মুখে আদর করতে থাকা মেয়েটিকে। মানুষ পটে ভেসে উঠে এমনই হুটহাট রেগে যাওয়া এক চঞ্চল রমণীর কুচকানো মুখ। মস্তিষ্ক ফের নিজের স্বকীয়তা ভুলে বসলো। মত্ত হয় ব্যথাগুলোর মাঝে। মানুষটা এতটা সুখময় যে তারা দেওয়া ব্যথাগুলো ভাবতে সুখ অনুভব হয়। পুরো মুখ জুড়ে ছোট ছোট স্পর্শ দেওয়া শেষ হতে নায়েল হাফ ছাড়লো। বলে, এখন দেবে কিন্তু। রাগান্বিত স্বরে এরোজ ম্লান হেসে তানশানকে বলল, আব্বু, বাম পাশের কাভারের ভেতর একটা শপিং ব্যাগ আছে, নিয়ে এসো। চাচার কথা মতো তানশান গিয়ে ব্যাগটা নিয়ে আসে। উৎসুক নায়েল চোখ বড় বড় করে তাকায় এরোজের দিকে। আশ্চর্য হয়ে শুধায়, এখানে কি উপহার আছে আমার জন্য? এরোজ ব্যাগটা নায়েলের কোলের মাঝে রেখে বলে। নায়েল উচ্ছ্বসিত বদনে চিৎকার করে উঠল, ওয়াও ছোট পাপা, তুমি গুড বয়। নায়েল তড়িঘড়ি ব্যাগটা খুলতেই প্যাস্টেল কালারের একটা অনেক ঘেরওয়ালা ফুলকো একটা প্রিন্সেস ড্রেস বেরিয়ে আসে। নায়েলের আনন্দ উচ্ছ্বাসে শেষ নেই। সে এরোজের উপর ঝাঁপিয়ে পড়ে ছপাং ছপাং আরও কয়েকটা আদর করে দেয়। জাবাটা দিয়ে লাফাতে লাফাতে পুরো বাড়ি জুড়ে সকলকে দেখায় আর বলে সে একটা প্রিন্সেস।
তাই তার ছোট বাবা তাকে প্রিন্সেস ড্রেস এনে দিয়েছে, সে এটা পরবে এখন। তপবনের শঙ্কা ঠিক লাগাতার ওই দুর্ঘটনাগুলো কাকতালীয় ছিল না। বরাবরই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কারণে তপবন প্রশংসিত হয়ে আসছে। আজও সে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জোরে সে প্রাণঘাতী আক্রমণ থেকে বেঁচে গেল। মনের খচখচানি দূর করতে না পেরে তপবন কিছুটা কৌশল অবলম্বন করলো। পরদিন বাড়ি ফেরার পথে সে নিজের গাড়িতে নয়, ভাড়া করা গাড়িতে ফিরল আর নিজের গাড়ি ড্রাইভারকে দিয়ে পাঠালো। তবে অগোচরে যশোর পুলিশ ছিল এবং তপবনের শঙ্কা সত্যি করে দিয়ে পথিমধ্যে তার গাড়ির উপর একটা ট্রাক আক্রমণ করার চেষ্টা করে, যা বিফল হয়ে গেল তপবনের কারণে। পুলিশ ফোর্স ট্রাক ড্রাইভারকে আটক করতে পারে, কারোর কূটনৈতিক কৌশল সেখানেই ব্যর্থ হয়। বাগেরহাটের পথ ধরে সাই সাই করে চলন্ত গাড়িতে বসা তপবন হেসে ফেলল। এত অদক্ষতা নিয়ে কেউ প্রাণঘাতী হামলা করতে নামে? সন্ধ্যা 7টায় গাড়িটা কিছুক্ষণের মধ্যে তার গন্তব্যে পৌঁছায়। তপবন গাড়ি থেকে নেমে দাঁড়ায় বিশাল আকৃতির এক দালানের সামনে। সাথে রয়েছে বাগেরহাট থানার ওসি। সে যশোর থেকে সোজা বাগেরহাটে এসেছে। মনে হয়েছে কারোর ভুল ধারণা আর অদক্ষতা চোখে আঙ্গুল দিয়ে দেখানোটা বেশি প্রয়োজন। বিশাল আকৃতির লিভিং রুমের মাঝ বরাবর সোফায় আয়েশ করে বসা বয়স্ক লোকটি সহি সালামত তপবনকে দেখেই ক্রোধে থম মেরে বসলেন, চোখে মুখে চাপা ক্রূরতা। তপবন সোজা গিয়ে বিনা অনুমতিতে তার সামনে সোফায় বসে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম মেজুবাবা চাচা, শরীর ভালো আছে? মোজাফর খার ক্রুদ্ধ দৃষ্টি সরিয়ে আটকে আসা কণ্ঠনালী খুলল। সালামের জবাব দিয়ে ক্ষীণ স্বরে বললেন, শরীর ভালো আছে তপবন। তপবন জলদ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিন্তু আমি ভালো নেই চাচা, আপনি থাকতে দিচ্ছেন না। ক্ষমতার লড়াই বড্ড হিংস্র লড়াই চাচা, কিন্তু আমি বরাবরই আব্বাকে এই লড়াই থেকে দূরে রেখেছি। তার বয়স হয়েছে, রাজনীতি তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়ে আছে, আর 1 বছর সে ক্ষমতায় আছে। এরপর চাইলে আমি তাকে ক্ষমতায় দাঁড়াতে দেব না। তখন আপনি নিশ্চিন্তে নিজের ক্ষমতা অর্জন করে নিতে পারবেন, কিন্তু আমায় মেরে কিংবা আব্বুর কোনো ক্ষতি করে আপনি কোনোভাবেই লাভবান হতে পারবেন না চাচা। মোজাফর খা তীক্ষ্ণ চোখে তাকালেন সুধায়। কি বলতে চাইছো তুমি? তপবন মৃদু হেসে বলল, আপনি আমায় মারার জন্য যাদের পাঠিয়েছেন তারা ভীষণ বোকা আর অদক্ষ। তারা আমার জিম্মায় রয়েছে চাচা। তাই বলছি শান্ত হন আর নিজেকে গুটিয়ে নিন। আর মাত্র 1টা বছর, এরপর বাগেরহাটের 3 নং আসনের প্রার্থী হিসেবে তকদির সিদ্দিক আর থাকবে না। আপনার জন্য ইলেকশন জেতা সোজা হয়ে যাবে। আর তুমি ভাবছো আমি তোমার কথায় কুকুরের মতো লেজ গুটিয়ে বসে থাকবো? তোমার বাবা সব সময় আমার বড়া ভাতে ছাই ঢেলে দিয়েছে। আপনি কি করবেন নিতান্ত সেটা আপনার ব্যাপার চাচা। তবে আমি কথা দিতে পারি, এরপর আর তকদির শিকদারকে রাজনীতিতে দেখবেন না আপনি। আব্বুর বয়স হয়েছে বলে আমি তাকে সাহায্য করেছি। অন্তত যতক্ষণ রাজনীতিতে আছে যেন সাধারণ মানুষের কল্যাণের জন্য যথাযথভাবে কাজ করতে পারে। এটা ব্যতীত আমার কোনো সংযোগ নেই এই রাজনীতির সাথে। কিন্তু তবুও যদি আপনি না মানতে চান আর এই ঘৃণ্য পরিকল্পনা বহাল রাখেন, তবে আমাকেও শক্তভাবে মাঠে নামতে হবে। কারণ আমার একটা সন্তান আছে, জানেন তো? মা ছাড়া ছেলে আমার। কারণ আমার একটা সন্তান আছে, জানেন তো? মা ছাড়া ছেলে আমার। আমাকে বাঁচতে হবে তাকে নিজের পায়ে দাঁড় করানো পর্যন্ত। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কোনটা চান? ঝঞ্ঝাটবিহীন সমাধান নাকি রক্তারক্তি? থুতনিতে হাত ঠেকিয়ে মোজাফর খা চুপ করে বসে রইলেন সোজাসাপটা কথায়। একটু হলেও বুঝে যায় কি করে পরপর 3বার তকদির শিকদার একই আসনে এমপি হিসেবে ছিলেন। তকদির শিকদারের পেছনের শক্তি যে বড্ড ধীর স্থির চৌকস বুদ্ধির। 8টা নাগাদ তপবন সন্তোষজনক সিদ্ধান্ত নিয়ে বের হয় মোজাফর খার বাড়ি থেকে। চোখ মুখ থেকে দৃঢ়তা মিলিয়ে নিশ্চিন্তের এক নিঃশ্বাস বেরিয়ে আসলো। ইদানিং তার জীবনের পাতায় বাঁচার জন্য অজস্র কারণ যুক্ত হচ্ছে। ছেলে ব্যতীত কেউ তার পথ চেয়ে থাকে, কেউ অনেক অনেক স্বপ্ন বুনে তাকে নিয়ে। জীবনের দেয়া দুঃখগুলো ভুলে সে বহুবার সামনে এগিয়ে গেলেও কখনো পিছু ফিরে তাকানোর তাগিদ অনুভব করেনি। তবে এবার মনে হচ্ছে হাজারো মাইল সামনে এগিয়ে গেলেও তাকে বারংবার পিছু ফিরে তাকাতে হবে 2 গজ মাটির নিচে রেখে আসা চঞ্চল রমণীটির পানে। দরজা খুলতেই শুকতারার এঁটো মুখটি ভেসে উঠলে তপবন স্মৃত হাসল স্নেহের কণ্ঠে সুধায়। ভালো আছেন ভাইজান? চেটেপুটে হরলিক্স খেতে থাকা শুকতারা ব্যাকুল হয়ে তাকিয়ে রইল তপবনের দিকে। দুলাভাই আপনি? তপবন হেসে তার মাথায় হাত বুলালো। নীলিমা ঘরের ভেতর থেকে চেঁচিয়ে বলল, তারা, তোকে কতবার বলেছি হুটহাট দরজা খুলবি না? আম্মা দুলাভাই আসছে। শুকতারা চেঁচিয়ে বলল। তপবন ড্রাইভারকে ইশারা করে বলল, ব্যাগগুলো ভেতরে রেখে আসুন। ড্রাইভার সাথে করে আনা খাবার আর বাজার ভেতরে ঢুকিয়ে রাখলো। নীলিমা হতচকিত মাথায় কাপড় টেনে বেরিয়ে আসে। তপবন মৃদু হেসে তাকে সালাম জানায়। ভালো আছেন আম্মা? নীলিমা অবাক কণ্ঠে সালামে জবাব দিয়ে বলল,
আলহামদুলিল্লাহ। আপনি একা এসেছেন? দাদু ভাই কথা আসেনি? না, আমি একটু কাজে এসেছিলাম, ভাবলাম শুক্তার সাথে দেখা করে যাই। আসুন আসুন, ভেতরে আসুন। তপবন ঢুকে 10 মিনিট বসলো। নীলিমা ব্যস্ত হয়ে পড়ে জামাই আদরে, তবে সেই সময় তপবন দিল না, বলল, তানশান অসুস্থ, আমায় তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আমি শুক্তার জন্য এসেছি, কিছু করবেন না দয়া করে। তন্মধ্যে একটা লোক বিশাল আকৃতির এক টিভি নিয়ে ঘরে ঢুকলো। শুক্তারা চেঁচিয়ে উঠল। কত বড় টিভি! নীলিমা শুধায়। এগুলো কি? তপবন শুক্তারার মাথায় হাত রেখে বলল, ওর জন্য। ঘরে একা একা থেকে যেন মন খারাপ না হয়, একটা টিভি থাকলে অন্তত সময় কেটে যাবে। আশা করি আপনি আমাদের ভাই বোনের মাঝে আসবেন না। প্রতিবার এই এক কথা দিয়ে তপবন সম্মুখের আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষটিকে আটকে দেয়। নীলিমা কিছু বলল না। তপবন টিভি সেট করিয়ে 5 মিনিট বসে বেরিয়ে আসে। নীলিমা তাকে এগিয়ে দিয়ে বলল, দাদু ভাই, কথা, নায়েল, মৌনতা, রোজ ওদের নিয়ে একবার আসবেন। তপবন ফিরে তাকায় তার দিকে। বিয়ের পর আজ 1.5 মাস রূপকথা বাবার বাড়িতে আসেনি। উভয়ের যে মন পড়ে তা সে বুঝে। সে আশ্বস্ত করে বলল, আমি শীঘ্রই আসবো। তপবন বিদায় নিয়ে খুলনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তানশান শান্তশিষ্ট গুরুগম্ভীর স্বল্পভাষী বলেই হয়তো রূপকথা তার উপর এতটা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। রূপকথা যত উশৃঙ্খলতা কিংবা জোর জবস্তি করুক না কেন, চুপচাপ মুখ বুজে সহ্য করে নেয়। তবে প্রায়শই সেই ধৈর্যের ফলে বাজেভাবে ফেসে যায়। আজও তার ব্যতিক্রম না। সন্ধ্যা নাগাদ নায়েলকে কোলে নিয়ে 1 প্লেট অপকর্ম নিয়ে হাজির হয় রূপকথা। অপকর্মই বলা হলো, কেননা রূপকথা ইউটিউব থেকে হরেক রকমের আশ্চর্যজনক রান্না শিখেছে। কোনোটা হয় ভীষণ রকমের সুস্বাদু, তো কোনোটা হয় বিদঘুটে স্বাদের। আজকের রেসিপিটাও বিদঘুটে স্বাদের কাতারেই পড়ে। আর এগুলো সব এক্সপেরিমেন্ট করে নায়েল আর তার উপর। নায়েল তো খেয়ে দিয়ে মন ভরে প্রশংসা করেছে। বড় মায়ের বলেছে, খুব স্বাদ, খুব স্বাদ। আর তানশানের খাবারটা মুখে নিয়ে মনে হলো এর থেকে জঘন্য স্বাদ আর হতেই পারে না। সে ফেলতেও পারছে না, গিলতেও পারছে না, তাই মুখে নিয়ে চুপ করে বসে আছে। রূপকথা চঞ্চল কণ্ঠে শুধায়, কেমন হয়েছে? এটা একটা বিদেশি রেসিপি, নাম হলো সুশি। আজ নতুন শিখেছি। নায়েলও সায় জানিয়ে বলল, খুব মজা ভাইজান, খাও খাও। তানশান খাবার মুখে নিয়ে বহু কষ্টে মুখ খুলল। শুধায়, কাঁচা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছে। রূপকথা প্রসন্নতার সাথে গাল ভরে হেসে বলল, হ্যাঁ, রেসিপিতে তো যেভাবে বলেছে একদম সেভাবেই বানিয়েছি। যেমন দেখতে তেমন খেতেও হয়েছে, তাই না? তানশান আর খাবারটা মুখে রাখতে পারে না। সে তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে বলল, কাঁচা। কেন? রূপকথা অবাক কণ্ঠ উপেক্ষা করে তানশান ঠেলে তাকে সহ নায়েলকে ঘর থেকে বের করে দেয়। দরজা আটকে কোনো মতে একছুটে বাথরুমে গিয়ে খাবারগুলো ফেলে দিল। হন্তদন্ত হয়ে ব্রাশ করে মাউথওয়াশ করে 1 গ্লাস পানি খেয়ে তারপর গিয়ে নিজের মুখের বিদঘুটে ভাব কমায়। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দিল। রূপকথা হন্তদন্ত হয়ে ঢুকে শুধায়, কি হলো? শরীর খারাপ লাগছে নাকি আবার? তানশান শ্রান্ত দৃষ্টিতে তাকায় চঞ্চল রমণীর পানে, বলে, আপনি একটা খান। হ্যাঁ, খাবো তো, কিন্তু পরে। তুমি বলো, তুমি অমন করলে কেন? তানশান জবাব দিল না। একটা সুশি নিয়ে রূপকথার মুখে ঢুকিয়ে দিল। রূপকথা একবার দুবার নির্বিকাচ্ছি বলেও তৃতীয়বার আর পারল না, বরং তানশানকে অবাক করে দিয়ে সে গলগল করে বমি করে দিল মেঝেতে। তানশান অবাক হতে গিয়েও হু হু করে হেসে ফেলল। ছুটে গিয়ে পানি এনে রূপকথার সামনে ধরে। ধাতস্থ রূপকথা করুণ চোখে তাকায় ছেলের পানে, অভিযোগ করে বলে, তুমি এমনটা কি করে করলে আমার সাথে? এটা কি বাজে? বাহ! তানশান হাসতে হাসতে বলল, তাহলে বুঝুন আপনি আমাকে কি অত্যাচারগুলোই করেন। রূপকথা বিমর্ষ মুখে বলল, আর এমন করবো না। তোমার কষ্ট হয়েছে, তাই না? দুঃখিত আমি। তানশান মৃদু হেসে বলল, ইটস ওকে। এরপরে যাই বানান না কেন, বিদেশিদের মতো রান্না করার ছাড়া রেসিপি ট্রাই করবেন না। যা ওয়েল কুকড তাই করবেন। না না বাবা, আমি আর এই সাদা বিড়ালদের রেসিপি ফলো করব না। ছি, যাক। সুশি খেতে অনেক মজা, কিন্তু আমার তো কাঁচা মাছ খেতে অভ্যস্ত না। তানশান ফের বলল, সে সুশি আগেও খেয়েছে, কিন্তু সেটা ডিমের আর ওয়েল কুকড স্যালমনের। রাত তখন 11টা। সদর দরজা থেকে তপবন লম্বা লম্বা পা ফেলে ঢুকলো। তপবনের এমন অনাকাঙ্ক্ষিত আগমনে রূপকথা আর তানশানের আখিদয় চকচক করে উঠল। ঘরের পুত্রবধূ সহ তখন সকলে খাবার টেবিলে। রূপকথা যেতে পারল না। তপবন নিজে এগিয়ে এসে সকলের সাথে কুশল বিনিময় করে। অদূরের দাদার পাশে বসা তানশানের হাসি মাখা মুখ দেখে এগিয়ে যায়। ছেলেকে এক হাতে পেটের সাথে আগলে নিয়ে বলে, শরীর ভালো লাগছে আব্বু? খাওয়া দাওয়া করতে পারছো? তানশান প্রগাঢ় হেসে বাবাকে জড়িয়ে ধরে বলল, পারছি বাবা, তুমি হঠাৎ এসেছো, আমি সারপ্রাইজ হয়ে গেছি। সারপ্রাইজ দিতেই তো চলে এসেছি। নির্জনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,
যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। জি আম্মা। তপবন উপরে চলে যায়। নির্জনা বেগম রূপকথাকে বলল, যাও গিয়ে দেখো তপবনের কি লাগে। নির্জনা বেগম বলতেই রূপকথা গুটি গুটি পায় উপরে চলে গেল। ঘরে কেউ ঢুকতেই তপবন ফিরে তাকায়। আনত মুখে নারীটি তার প্রয়োজনীয় সবকিছু এনে বিছানায় রাখলো। সে বাঁকা চোখে চেয়ে বলল, রাগ কমেনি নাকি তোমার বিগড়ে যাওয়া বিবাহিত বন্ধুরা বলে দিয়েছে যতক্ষণ চুমো না দেবে ততক্ষণ রাগ কমাবে না? রূপকথা কোমরে হাত দিয়ে কপাল কুঁচকে তাকায়। তপবন মিটিমিটি হাসছে। সে বিরোধ করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।